আপনার রক্তবীজ তো রিসেন্টলি, তারপর সন্তান পরপর দেখেছি, সেগুলো তো জিজ্ঞেস করবো। নতুন নতুন ছেলে মেয়েদের নিজেদের মেকআপ রুম দরকার। হ্যাঁ, নট সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, তাই না একদম। এই আমি থাকুম না ওই ঘরে, কেউ নাই, আমি তগ ঘরে আসুন। আগে হতো, এমন অনেকবার হয়েছে যে একটা কাজ একদম সব ঠিক হয়ে গেছে, আমিই করব, হঠাৎ দেখছি কোনো উচ্চবাচ্য নেই, কোনো কিছু ফোনও আসছে না, কিছুই আসছে না। আমি পরে জানতে পারলাম সেটা অন্য কেউ করছে। আমি তাহাদের কথা করেছি, করেছি, অমুক করেছি, তোমার সবই করেছি, কিন্তু অত বড় আমার ছবি কেউ দেয়নি। নন্দিতা শিবু প্রথম দিয়েছে, মুখার্জিদার বউ, গোত্র। সেই থেকেই তো এই যে কমার্শিয়াল যে রেকগনিশনটা আমি পেয়েছি, হ্যাঁ, কমার্শিয়াল রেকগনিশন। আমি ইটার্নালি গ্রেটফুল টু নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়কে চিঠি লিখতাম এবং উত্তর পেতাম হ্যাঁ, রেগুলারলি। বন্ধুত্ব বেশি, প্রেমটা কম। মানে বন্ধুত্ব দিয়েই শুরু। যেহেতু আমরা দুজনে থিয়েটার করতাম, সেহেতু আমাদের চিন্তাধারাটা একরকম ছিল, ব্যাকগ্রাউন্ড আলাদা। উনি সাধারণ একদম বাঙালি ব্যাকগ্রাউন্ড, আর আমার ভীষণ ওয়েস্টার্নাইজড ব্যাকগ্রাউন্ড। আমার কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝতেই পারতো, বাট দ্যাট ডিডন্ট ইন্টারফিয়ার। কিছু না, সেটা কিছু না। আমার মনে আছে কালপুরুষ যখন করছি, তখন মম হিন্দি একটা কালপুরুষ করেছিল। মম আমার খুব বন্ধু, আমি খুব স্নেহ করি ওকে। তো হ্যাঁ, ও বলেছে, ও আমার চরিত্রটা ওর করার কথা ছিল, ও করেনি, কি কারণে করেনি আমি জানি না। তখন শুনে জিজ্ঞেস করেছিল কে করছে, বলে অনসূয়া করছে। বলো ও তাহলে খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। দাদুর কন্টেম্পোরারি কারা ছিলেন? স্যার সিভি রমন, হ্যাঁ, শ্রী সত্যেন বোস, স্যার পিসি রে, ডক্টর মেঘনাথ সাহা, জগদীশ বসু, এরাই ছিলেন দাদুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে যারা ছিলেন। মায়ের জন্যই আজকে আমি এখানে। কোনো যে প্রথম থেকে আমি, উনি বলেছিলেন যে ডু নট ওয়েস্ট ইয়োর ট্যালেন্ট, যেটাই ভালো করবি সেটাই তুই কর। আর বাবা সবসময় বলতেন সিম্পল লিভিং এন্ড হাই থিঙ্কিং। ফলে সব সময় একটা ওই পরিবেশটা ছিল, গান বাজনা, হইচই আনন্দ, এই নিয়ে থাকতাম। আর বড় বাড়ি, বড় জায়গা, কত জায়গা পাবে তুমি। আউটডোর ছিলাম আমরা সব সময়, আউটডোরস। এমনি এমনি নাচ হবে, এমনি এমনি নাচ হবে, তৎকার করো, না দিন না দিন, বাড়াও বাড়াও বাড়াও, এই কথা। আমি তো ক্লান্ত হয়ে পড়ছি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে, আপনাদের স্বাগত। আজকে এমন একজনের সঙ্গে আমি গল্প করব, অত্যন্ত গুণী ব্যক্তি। কারণ দীর্ঘদিন ধরে ওনার অভিনয় আপনারা দেখছেন, কখনো টেলিভিশনে, বেশিরভাগ সময় টেলিভিশনে, ছবিতে, এবং উনি ধারাবাহিকভাবে বিগত মানে 30-35 বছর ধরে আমাদেরকে মানে খুব সুন্দর তার অভিনয় দিয়ে আমাদেরকে মুগ্ধ করছেন। তিনি অনসূয়া মজুমদার। অনসূয়া দিয়ে আমার চ্যানেলে আপনাকে স্বাগত। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি খুব খুশি। এবং আপনার প্রথমেই বলি, আপনার শাড়ির রংটি ভারী মিষ্টি। আমার পছন্দের রং। হ্যাঁ, খুব সুন্দর পিচ কালার। দিদি, আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনার ইয়েটা তো জানবো, মানে জার্নিটা তো জানবো। আর আমি এটা জানি যে আপনি একটা খুব বড় কর্পোরেট হাউসে কাজ করতেন, এবং করতে করতে আপনি অভিনয় করতেন, তাই তো? সেইটা কি করে করতেন আগে একটু শুনি। আমি যখন কলকাতায় এসেছি, আমার তো জন্ম বড় হওয়া ধানবাদে, ঝাড়খণ্ডে। তো সেখান থেকে আমার বাবা যখন মারা গেলেন, আমরা চলে এলাম কলকাতায়। তখন একটা বছর আমাকে বসে থাকতে হলো এই কারণে, কারণ আমরা যে সময় এসেছি অক্টোবর মাসে, তখন অক্টোবর কি নভেম্বর, তখন তো কোনো কলেজে ভর্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তখন আমি ওই শর্ট হ্যান্ড টাইপিং করেছিলাম 1 বছর। কিন্তু আমার ইচ্ছে ছোটবেলা থেকে অভিনয়টা একটা আকর্ষণ ছিল, কিন্তু কিভাবে করব। আর হঠাৎ করে ওইরকম একটা প্রায় গ্রাম থেকে এসে এরকম একটা বড় শহরে এসে পড়েছি, কিছুই জানি না। তো তখন আমি কিছুদিন এটা করলাম, তারপরে কলেজে ঢুকলাম। তারপর করতে করতে তারপরে কলেজে তো অনেক অভিনয় করেছি, অনেক ইন্টার কলেজিয়েট ফেস্টিভ্যালসে গিয়েছি, পুরস্কারও পেয়েছি। সব করতে করতে সেখান থেকে আমার ইচ্ছেটা জাগলো আর কি। কিন্তু আমাকে তো অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে, তো চাকরিটা আগে আমি খুঁজেছি। আচ্ছা।
খুঁজে প্রথমে একটা ছোট চাকরি করেছিলাম 3 মাসের জন্য, একটা টেম্পোরারি ভ্যাকেন্সিতে। তখন শর্ট হ্যান্ড পারতামও না, লং হ্যান্ডে লিখতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন যিনি আমার বস ছিলেন উনি বলে, আপনি কি লং হ্যান্ডে লেখেন হ্যাঁ। নাকি? খানিকটা লং হ্যান্ড, খানিকটা শর্ট হ্যান্ড। তখন অভিজ্ঞতা হয়নি, অতটা হ্যাঁ, করি না। তারপর আস্তে আস্তে আরেকটা মাল্টি ন্যাশনালে গেলাম, সেটা 1.5 বছর কি 2 বছর ছিলাম। তারপরে আমি আমার এই বড় হাউসটাতে এলাম এবং সেখানে 32 বছর। আমার খুব পছন্দের চাকরি ছিল, আমি তাদের খুব ভালোবাসতাম। আমাদের বড় একটা ডিপার্টমেন্ট ছিল, চায়ের ডিপার্টমেন্ট, সেখানে টি টেস্টিং হতো, সবকিছু হতো। আমরা অনেক মেয়েরা ছিলাম, অনেক সব একসঙ্গে বসে হই হই করে কাজ হতো, ফলে আমার খুব পছন্দের জায়গা ছিল সেটা। তো সেখানে আমি থেকে গেলাম বহু বছর, কিন্তু এত উৎসাহ পেয়েছিলাম আমার কলিগসদের থেকে, আমার বসদের থেকে, যে না তোমার এটা প্রতিভা, তুমি এটা করো। কিন্তু আমি যেটা করতাম, আমি কখনো কোনো ব্যাকলগ রাখতাম না অফিসে। কোনোদিন কেউ আজ অব্দি বলতে পারবে না যে অনসূয়া এই কাজটা অফুরন্ত রেখে গেছে, প্রত্যেকটা। আর তখন আমার বিয়েও হয়নি, বেবিও হয়নি, ফলে আমি সময় ছিল শনিবার দিন, রবিবার দিন, ছুটির দিন, বন্ধের দিন, তখন খুব বন্ধ তো, হেঁটে হেঁটে চলে যেতাম, হেঁটে হেঁটে চলে যেতাম। তখন বাড়ি কোথায় ছিল? আমার বালিগঞ্জেই ছিল সব। বিয়ের পরও আমি বালিগঞ্জ ফাঁড়ির কাছে হেঁটে হেঁটে যে, বিয়ের পরও যখন বন্ধ হতো আমি হেঁটে হেঁটে গিয়ে সব আপ টু ডেট। আরো ভালো, তখন আর কেউ থাকতো না, তো কোনো ডিস্টারবেন্স নেই, ফাঁকা একা বসে বসে। আর ওপরে থাকতেন ফ্ল্যাটে আমার বস, তার স্ত্রী, উনি আমার জন্য একটু চা পাঠিয়ে দিতেন, একটু জল টল পাঠিয়ে দিতেন, আর বকতেন ওনার হাজবেন্ডকে যে তুমি বন্ধের দিনে অনসূয়াকে ডেকেছো কেন কাজ করতে? বলে আমি বলি, আমি কখনোই বলি না, ও নিজে থেকে আসে। আর আমি কাজ সেরে পরের দিনকে আবার এতটা পড়ে থাকবে, এটাই চিরকাল করেছি। তাহলে আপনি ওই কাজ করতে করতে অভিনয়টা করলেন কি করে? এটা তো খুব আশ্চর্য, মানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা বড় পোস্টে কাজ করে সেখান থেকে অভিনয়টা করা। আমার খুব ফোকাস ছিল, ফোকাসটা সাংঘাতিক ছিল। এবং আমি বিশ্বাস করতাম আমি যে কাজটা করব ফর দ্য প্রেজেন্ট পুরোপুরি 100% ফোকাস। আমি 9:30 থেকে 5:30 আমি চাকরি করবো, আর কোনো কিছু নিয়ে ভাববো না। তারপরে আমি থিয়েটারে আমার রিহার্সালে চলে যেতাম। ওকে, 5টার পর থেকে 6টার সময়, 6:30টার সময় ঢুকে পড়তে হতো, রিহার্সালে করতাম। প্রথমে আপনি কোন দলে ছিলেন দিদি? আমি তো ধানবাদে ছোটবেলা থেকে অনেক কিছু করেছি। তারপর এখানে এসে একজন ভদ্রলোক, উনি বলেছিলেন অফিস ক্লাবে একটা কাজ করেছিলাম, একটা কমেডির মতো, ওনার খুব ভালো লেগেছিল। তো উনি বলেছিলেন যে আপনি তো খুব ভালো অভিনয় করতে পারেন, আপনাকে একজনের সঙ্গে আলাপ করিয়ে দেবো। এছাড়া থিয়েটার সেন্টারে একটা করেছিলাম, মানে অনুরাধা দিদি, দীপানিতা, সেখানে মাসিমা মেসোমশাই, ওনাকে ওখানে একটা আমি সেদিন দুজনে বলে লাভ স্টোরির একটা মেসোমশাই করিয়েছিলেন, দেবরাজ আর আমি ছিলাম তাতে। তারপর এই ভদ্রলোক, ওখানে ও ভদ্রলোকের সঙ্গে আলাপ, আর উনি বললেন যে আপনি যারা ভালো অভিনয় করেন, আপনাকে একজনের সঙ্গে আলাপ করিয়ে দেবো। উনি নিয়ে গেলেন বৌদির কাছে, তৃপ্তি মিত্র, শ্রীমতী তৃপ্তি মিত্র। তো বৌদি তো প্রথমত, আমি তো ধানবাদের মেয়ে, তো ধানবাদে তো বাংলাটা মাই বাড়িতে পড়াতো, কারণ ওখানে হিন্দি বেশি, হিন্দির চল, ইংলিশের চল। তো আমি লিখতে পড়তে আই ওয়াজ ভেরি উইক ইন বাংলা। তাই? হ্যাঁ, আমার এখনো বলতে লজ্জা হয়। এখন আমি উইক না, এখনো দুর্বল, কিন্তু কাজটা তো বাংলাতেই করছি। স্ক্রিপ্ট আপনি বাংলায় পড়েন? হ্যাঁ, ওটা কোনো ব্যাপারই না, এখন আর কোনো ব্যাপার না। তো আসতে আমি, ভদ্রলোক বললেন বৌদিকে যে বৌদি, ওর একটা দুর্বলতা আছে, একটা প্রবলেম আছে, ও বাংলা লিখতে পড়তে জানে। বৌদি হেসে ফেললেন হো হো করে, বলে পাঠ করবি কি করে? আমি সাহস করে বললাম আমার অসুবিধা হবে না। বহুরূপীতে গেলাম, ওখানে করলাম, তারপরে ছেড়েছিলাম, আবার মৃচ্ছকটিকের সময় আমাকে ডাকা হলো, আমি করলাম। তারপরে বিশেষ আপনার সাইড বাই সাইড যে ওই যে চাকরিটা রয়েছে, ফলে আপনার ওই যে অর্থনৈতিক যে ডিপেন্ডেন্সটা, সেটা আমার সেই রিল্যাক্স করে আপনি কাজ করেছেন। অনেকেই তো থিয়েটার সবকিছু জলাঞ্জলি দিয়ে থিয়েটার করেছে। হ্যাঁ, এমনও হয়েছে, আমি শুনেছি কারোর বাবা মারা গেছে, গত হয়েছে, শ্মশান থেকে সোজা চলে এসেছে। এইভাবেই তো থিয়েটার, হতো। হ্যাঁ, সবকিছু
মানে এত বিশ্বাস ছিল সেই তো। থিয়েটারের উপর, আমাদেরও সেইভাবে শিখতে হয়েছে। তা আপনি কি সেই মনে করেন discipline। থিয়েটার করেই আপনার এই শিক্ষাটা ইয়ে হয়েছে? নিশ্চয়ই, মানে 100 চিত্রনিত্যর কাছে বার, গিয়ে? 100 বার। আমার উৎস থিয়েটার। আচ্ছা। হ্যাঁ, আর বৌদির থেকে শিখেছি। আমি যাদেরকে দেখে দেখে চিত্রনিত্যের সঙ্গে পড়ছি। আপনার কিরকম অভিজ্ঞতা একটু খুব বলুন। ভালো, ভীষণ ভালো। উনি মানুষ হিসেবে এত মিষ্টি, এত সুন্দর ছিলেন। এবং কি বলবো, প্রথম গেলাম, উনি বলেছিলেন হাঁটাটা দেখি তো, তুই হাঁট তো দেখি, তোকে হাঁটে বলে, না তোর হাঁটা খারাপ, তোর খারাপ, গলা একটা কিছু বলতে হবে, কথা বলেছি, গলা গলা ঠিক করতে হবে, এগুলো তো আমার কোনো ধারণাই ছিল না না। ঠিকই, হ্যাঁ। ধারণাই ছিল না। একটা টেকনিক্যালিটিস, মডুলেশনের, হ্যাঁ হ্যাঁ। চিৎকার করলেই তো থিয়েটার হবে না, একটা মডুলেশনের ব্যাপার থাকে, হাঁটার একটা স্টেজ প্রেজেন্স থাকতে হবে। এইগুলো তো আমি অল্প অল্প ওনাদের দেখে দেখে শুনে শুনে শিখলাম। বৌদিকে দেখে, শাওলিদিকে দেখে, আম, শম্ভুদাকে দেখে, উনি তো মাঝে মাঝে আসতেন, কবিতার ক্লাস নিতেন, শুনতাম। তারপর বাকি সকলকে, এবং সকলকে বসে আমাদের মহড়া দেখতে হতো, রিহার্সাল দেখতেই হতো। বিরাট ভালো ওটা। হ্যাঁ, দারুণ ফলে শিক্ষা। প্রত্যেকেরই, প্রত্যেকটা নাটকের প্রত্যেকটা চরিত্র কি, মহিলা চরিত্র কি পুরুষ চরিত্র, সব মুখস্থ থাকতো হ্যাঁ সকলের। হ্যাঁ হ্যাঁ। বললে একদিনে নেমে যেতে হতো, সেভাবেই হলো। যদি আর একবার বলে, বাদুর সরকারে একটা নাটক ওনারা করতেন বৌদির ডিরেকশনে। তো তো শাওলিদির একটা চরিত্র ছিল, উনি করতেন। উনি একদিন অসুস্থ হয়ে পড়লেন, তখন বৌদি বললেন তুই এই শোটা করে দে। আচ্ছা। এই শোটা করে দে মানে দুদিনের মধ্যে নেমে হুম পড়তে হুম হবে একাডেমিতে, হাউসফুল শো, বহুরূপীর। মানে আমি তো মানে ভয়ে শেষ হয়ে যাচ্ছি, হুম কিন্তু যেহেতু মুখস্থ ছিল, যেহেতু হুম। পাঠটা ভীষণ আমার পছন্দের পাঠ ছিল, এবং বৌদি দেখে বলেছিলেন খুব ভালো হচ্ছে, দু একটা নিজস্ব একটা কাজ করেছিলাম, উনি বলেছিলেন মানে কপি না করে নিজের একটা মতো কিছু একটা দিয়ে, কিছু, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। উনি খুব সেটা উৎসাহ দিয়েছিলেন। ফলে মোটামুটি একটা কনফিডেন্স ছিল, কিন্তু ভীতিটা তো ছিলই, হুম ভয়টা তো হুম হুম। ছিলই। কিন্তু আমি জীবনে ভুলবো না, যেদিনকে শো, সেদিনকে শাওনিদি আমাকে ফোন করলেন। হুম। তখন তো মোবাইল ছিল না, সেই ল্যান্ডলাইন। ল্যান্ডলাইনে। ফোন করে ওনাকে যে সাহায্য করতো, একজন মেয়ে থাকতো ওদের সঙ্গে, বলে আমি ওকে পাঠিয়ে দেবো তোর কাছে। মানে 1 ঘন্টা ধরে পুরোটা ডিটেলে প্রথম থেকে শেষ অবধি আমাকে মনে করিয়ে দিলে যে এটা এইভাবে করবি, ওই সময়টা ওখানে যাবি, এটা এখানে তুলবি, ওটা ওখানে খুলবি, এই করে মানে পুরোটা উনি 1 ঘন্টা ধরে বুঝিয়েছিলেন। কি করে এটা, হুম শি ডিড ইট। হুম আমি ইটারনালি গ্রেটফুল। হুম এত শিখেছি। তারপর তো বহুরূপী থেকে আমাদের অন্য দল হলো, হুম। আহ, চেনা মুখ হলো, যেখানে অনেকেই ছিলাম আমরা। আর ডিরেকশন তো রমাপ্রসাদ বণিকের, তো হুম রমার হুম। থেকে যে কত মানে শিখেছি যাদের কি যাদের বলবো। নাম করছেন আপনি, হ্যাঁ, সব কিংবদন্তি। একদম হ্যাঁ, একদম, এবং ওদের সত্যি সঙ্গে তাই। থাকলে এমনিতেই একটা বিরাট শিক্ষা হয়ে যায়। হ্যাঁ, রমা এমন এক একটা চরিত্র আমাকে বেছে বেছে দিত, যে অনুষদী প্রথম নাটকটা রানী কাহিনী, সেটা একটা অ্যাডাপ্টেশন ছিল। ইউগো বেটি বলে একজন নাটককার ছিলেন, তার কুইন অ্যান্ড দ্য রেবেলস বলে একটা নাটক, হচ্ছে রানী কাহিনী, ও একজন ইয়ে করে দিয়েছে। তো বলেছে একটা প্রস্টিটিউটের রোল। আচ্ছা। তো সে কি করে তার জীবনে একটা উত্তরণ ঘটে আর কি, হুম হুম সেটা তো বলে অনুষাদি আপনি এটা করবেন, হুম। এই এই চরিত্রটা আপনি করুন, কুমিলা বলে একটা চরিত্র, এটা। আমি পারবো না। ও বাবা, আমি পারবো না। বলে, না আপনি না করলে আমি নাটকটাই করবো। ওটা আমাদের প্রথম নাটক ছিল, আচ্ছা। চেনা মুখে। তো রমা বলে আপনি না করলে আমি করবো, আমি নাটকটাই করবো না। রমা ভরসা। আর ছিলেন অসিত মুখোপাধ্যায়, অসামান্য অভিনেতা। ওনাকে দেখে দেখে কত শিখেছি। তো রমার ডিরেকশন তো ছিলই, হ্যান্ডস অন রমা শেখাতো তো হুম। চিরকাল। যেমনি নাচ, তেমনি গান, তেমনি তার সঙ্গীত, তেমনি তার ডিরেকশন, তেমনি তার অভিনয়, সবকিছু। ওই হ্যান্ডস অন শিখলে একটা অদ্ভুত হ্যাঁ হ্যাঁ, ইয়ে হয়ে তো যায়। সেই শুরু আমার আর কি। হ্যাঁ। তো আপনি যে নাটকগুলো করতেন, তার মানে আপনার যে অফিসে কাজ করতেন, তারপর উইকেন্ডে গিয়ে? নাটক তো প্রায় রোজই। হুম হ্যাঁ, আর বহুরূপীতে থাকাকালীন তো আমাদের শনিবার দিন রবিবার দিন শো হতো। রবিবার দিন তো হতো, মাঝে মাঝে ডাবল শো হতো, হুম সেটাও করতে হতো। মৃত্যুকুটিকের সময় ডাবল শো হুম। করেছি। তার মানে প্রচন্ড পরিশ্রম হয়। পরিশ্রম, কিন্তু তখন আমার তখন আমি নাচও করছি। আচ্ছা। দিনে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে আমি রেওয়াজ করছি। কি মাস্টার নাচ মশাই, আপনার, আপনি ক্লাস? কত্থক কত্থক কাথক নর্থ করতে? ও ইন্ডিয়ান। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ। উফ কি ভালো, প্রিয় আমার লাগে কাথক। হ্যাঁ। আমারও খুব প্রিয় ছিল, হুম। কিন্তু খাটনি, ভীষণ খাটতে পায়ের হতো। উপর কাজ তো হ্যাঁ, পুরোটাই। হ্যাঁ। তো সেটা আমার মনে আছে। একদিন আমি আমার গুরুজির
ছেলে, আমার দাদা আর কি, চিত্রেশ দাস, ও শ্রী চিত্রেশ চিত্রেশ আপনার দাস, পণ্ডিত চিত্রেশ দাস। আপনার উনি তো দাদা? নেই। আমার দাদা মানে আমার গুরু দাদা, আমার গুরু দাদা, আচ্ছা, গুরুজির হ্যাঁ ছেলে। হ্যাঁ তো আমার দাদাই বলি, আমার হ্যাঁ কিন্তু হ্যাঁ ওনারা হ্যাঁ অ্যাডপ্ট হ্যাঁ করে হ্যাঁ। নিয়েছিলেন, মেয়ে হিসেবে আচ্ছা আচ্ছা। পরিচয় দিয়েছিলেন। তো ওনার কাছে উনি মাঝে মাঝে আসতেন আমেরিকা থেকে শেখাতে। তো তখন 3 মাস টানা আমরা 3-4 জন মেয়ে ছিলাম, আমাদের শেখানো হতো। তো উনি একদিন ওরকম রবিবার দিন গিয়েছি রেওয়াজ করতে। করছি 1 ঘন্টা 2 ঘন্টা, ছাড়ছেন না, করে যাও, হ্যাঁ এমনি এমনি নাচ হবে, এমনি এমনি নাচ হবে, তৎকার করো, না দিলে না, না দিলে না, বাড়াও বাড়াও বাড়াও। হ্যাঁ। এই কথা, আমি তো ক্লান্ত হয়ে পড়ছি। তখন মাসিমা, ওনার মা এসে বললেন, বাপুকে ছাড়, ওর বিকেলে শো আছে, ওকে ছেড়ে দে এবার। পছন্দ হয়নি কথাটা, যাই হোক ছেড়ে দিলেন। বাড়িতে এসে আমি 1 ঘন্টা জাস্ট একটু রেস্ট করলাম, চলে গেলাম, শো করলাম। তো এই এনার্জিটা ছিল তখন। মানে তার মানে একটা জিনিসে বুঝলাম যে মানে আপনি যখন যে কাজটা করেছেন, এত ভালোবাসার কাজ করেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কারণে আপনার কখনো মানে আপনার ইচ্ছে ক্লান্তিটা যেটা হয়েছে আসেনি। সেটাই হ্যাঁ আপনি হ্যাঁ করতে পেরেছেন। হ্যাঁ, এবং এটা তো খুব আমাকে সৌভাগ্য। বুঝতে হবে তো একটা মানুষকে। আমি যদি বলি যে নিবেদিতা তুমি এই চরিত্রটা করবে, চরিত্রর আগে আমি তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তোমাকে যদি আমি মানুষ হিসেবে না বুঝি, আমার যদি সেখানে কোনো সিম্পথি না থাকে, কোনো সহানুভূতি না থাকে, তোমার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আমি কিছুতেই এই এটা চরিত্রটা তোমাকে দিয়ে করাতে করতে পারবো পারবেন না। না। যেটা এটা রমার সত্যি। মধ্যে ভীষণ ছিল, আহ, ভীষণ ছিল। ও বুঝতো যে অনস্বরাদি এই চরিত্র। আমার মনে আছে ফাইনালি চেকঅফ যখন করব, পাখি বলে হুম একটা হুম নাচ, হুম। চেকঅফের সিগাল, তখন উনি এসে বললেন, অনস্বরাদি এই অলকানন্দা চরিত্রটা আপনি কিন্তু নিজে করবেন, এতদিন আমি আপনার হাত ধরে করেছি, এবার আপনি একা এটা করবেন। আমি পারবো না রে রমা। বলে, না পারতেই হবে, আমি চিরকাল তো হাত ধরে আপনাকে শেখাবো না, আপনি আপনি করেই বলতো, নিজে করলাম, পুরস্কৃত হলাম, সবকিছু। কিন্তু সবই আমি বলবো রমা যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল সেইভাবেই আমরা করতাম। আচ্ছা দিদি, আপনার কাছে আমরা যাব, সিনেমার দিকে তো যাবই, হ্যাঁ। আপনার রক্তবীজ তো রিসেন্টলি, তারপর সন্তান পরপর দেখেছি, সেগুলো তো জিজ্ঞেস করবোই, কিন্তু তার আগে একটু আপনার ছোটবেলাটা জানতে ইচ্ছা করছে। হ্যাঁ আপনি বললেন ধানবাদে কেটেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাবা কি করতেন, মা কি করতেন, আপনার ভাই বোন, এগুলো একটু যদি বলেন। হ্যাঁ। আমার ধানবাদে জন্ম। বাবা সেখানে চাকরি করতেন, কোল হুম। কোল অ্যাকচুয়ালি এটা তো কয়লারিতে, তাই, হ্যাঁ, হ্যাঁ। কোল বেল্ট। তো আপনি রানীগঞ্জ খেতে কোল খেতে করুন, ঠান্ডা অ্যাসোসিয়েশন হয়ে যাবে, বলে হ্যাঁ। একটা কোম্পানি ছিল, সেখানে উনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। আমার মা ভীষণ শৌখিন মহিলা ছিলেন, ব্যাঙ্গালোরে বড় হয়েছিলেন। হুম। আমার দাদু ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা। মা অনেক ভাই বোন ছিল, হুম সেখানেই বড় হয়েছে, সেখানেই তার বিয়ে হয়েছে। কিন্তু মা খুব আধুনিকা ছিলেন, ভীষণ ভেরি মডার্ন। হুম তখনকার খুব ভালো গান করতেন, হুম কিন্তু আহ, বিখ্যাত একজন পরিচালক তার স্ত্রীকে নিয়ে ব্যাঙ্গালোরে যারাই যেতেন, কলকাতা থেকে এ থেকে কোনো আর্টিস্ট কেউ যেতে, সব দাদুর বাড়িতে যেতে হতো। হুম বাঙালি কম হুম ছিল, হুম। একজন নামকরা বাঙালির বাড়িতে যেতেন। তো দাদুর কন্টেম্পোরারি কারা ছিলেন? স্যার সিভি রমন, ওকে। হ্যাঁ, শ্রী সত্যেন বোস, হুম স্যার পিসি রে, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর জগদীশ বসু, এরাই ছিলেন দাদুর ইন্ডিয়ান ইনস্টিটিউট হুম অফ হুম হুম সায়েন্সে হুম। যারা যারা ছিলেন। তো সকলে ওদের বাড়িতে। তো মা খুব গান করতেন, তো ওই পরিচালক বলেছিলেন, ডক্টর গুহ মেয়েকে আমার কাছে দিয়ে দিন, ও আমার স্ত্রীর সঙ্গে থাকবে, ওকে আলাদা ট্রুপে দেন। দাদু দেয়নি। হুম তো মার সেটা একটা ক্ষোভ ছিল, ইস আমি গেলে আজকে আমার একটা নাম হতো। হুম হুম। এনিওয়ে, তো মা খুব ভালো গান করতো। তো ধানবাদে বিয়ে যখন ওখানে গেছে, খুব প্রবাসী মানে বাঙালিরা যেটা বাইরে, হয়, ব্যাঙ্গালোর থেকে ধানবাদে বিয়ে করে, মানে তখন দেখাশোনা করে হ্যাঁ আরকি, হ্যাঁ, হ্যাঁ। বাবা চাকরি পেলেন আর হ্যাঁ চলে হ্যাঁ। গেলেন ওখানে। হুম তো ধানবাদে আমার সব দিদিরাই, আমরা 4 বোন আমরা, হ্যাঁ। আমি ছোট, আচ্ছা। সকলেরই ধানবাদে জন্ম। ও হুম, আচ্ছা। যাই হোক, তো মা খুব মডার্ন ছিল। গ্রাজুয়েশন অব্দি ফরাসি পড়েছিলেন সেন্ট জোসেফস কনভেন্ট ব্যাঙ্গালোর থেকে। হুম ইংরেজি তো খুবই ভালো ছিলেন। হুম এবং ওখানে আমার স্কুলের সেক্রেটারি ছিলেন। বাবা মা ব্রিজ খেলতেন, টেনিস খেলতেন, মা সব করেছে,
সব করেছি। এবং প্রবাসী বাঙালিরা যেরকম হয়, হ্যাঁ। কোনো উৎসবের দিনে রবীন্দ্র জয়ন্তী বা দুর্গা পুজো বা সরস্বতী পুজো, কিছু না কিছু একটা সব সময় লেগে, আর বাড়ির পাশেই ক্লাব ছিল আমাদের, ফলে সব সময় একটা ওই পরিবেশটা ছিল, গান বাজনা হইচই আনন্দ এই নিয়ে থাকতাম। আর বড় বাড়ি, বড় জায়গা, কত জায়গা পাবে তুমি, সত্যি আউটডোর ছিলাম আমরা সবসময়, আউটডোরস। তো সেই থেকে মা সবসময় বলতেন যে কারোর যদি কোনো প্রতিভা থাকে নষ্ট করা উচিত না। উৎসাহ, উনি আমার উৎসাহ, উনি আমার অনুপ্রেরণা, সবকিছু মায়ের জন্যই আজকে আমি এখানে। কোনো যে প্রথম থেকে আমি, উনি বলেছিলেন যে ডু নট ওয়েস্ট ইয়োর ট্যালেন্ট, যেটাই ভালো করবি সেটাই তুই করতে। আচ্ছা, আপনার অন্য বোনেরা কি করে? আমার এর সবাই চাকরি, আমরা সবাই চাকরি করতাম। বড়দি খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, ধানবাদেই বিয়ে হয়েছে, তারপর উনি লখনৌ থেকে কলকাতা সন্তানেদি হয়েছে 3টে মেয়ে, তার সেও চাকরি করেছে। মেসিও চিরকাল চাকরি করেছে, মেসি এখনো ভীষণ অ্যাক্টিভ। দিদি অস্ট্রেলিয়ায় থাকে, আমার দিদি আর শেষদি অস্ট্রেলিয়া, মেসদি আর আমি এখানে। এরা ভীষণ অ্যাক্টিভ। আমার শেষদিও ওখানে মেলবোর্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিনিস্ট্রেশনে বহু বছর ছিলেন, এখন শি ইজ রিটায়ার্ড। তো রোজই কথা হয়। তো আমরা চিরকালই খুব স্বাধীন ছিলাম, ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি। আর্থিকভাবে হ্যাড টু স্ট্যান্ড অন আওয়ার, অন্য কারোর কাছে হাত আমি কিছুতেই পাই। এই ছিল আমাদের। ছোটবেলাটা কি খুব গোড়া ভাবে কেটেছে নাকি খুব লিবারেল? মানে খুবই লিবারেল। আচ্ছা, খুবই লিবারেল। আমার বাবা ভীষণ মেয়েদেরকে খুব ভালোবাসতেন, এবং সব রকমের স্বাধীনতা, মানে স্বাধীনতা মানে সেই রকম স্বাধীনতা না, প্রমিসকিউইটি না, কিন্তু ওই কথাটা ব্যবহার করলাম, উচিত ছিল না এটা ব্যবহার করা, কিন্তু হ্যাঁ চিন্তায় তুমি নিজের ভাবে। আর বাবা সবসময় বলতেন সিম্পল লিভিং এন্ড হাই থিঙ্কিং। বেশি সাজগোজ, বেশি এসব না করে থিঙ্ক হাই। বই পড়, আমাকে বই পড়াটা বাবাই ভীষণ। তো অঙ্ক, বাবা পণ্ডিত ছিলেন, একদম ভীষণ অঙ্কে, সংস্কৃতে, বাংলা, ইংরেজিতে, হি ওয়াজ ব্রিলিয়েন্ট। আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন? আমি এডুকেশন এন্ড ইংলিশ, আই ওয়াজ ইউজলেস। আমি পড়াশোনা করতে একদম ভালোবাসতাম না। কলেজে ঢুকেই আমি খালি ভাবতাম হ্যাঁ কখন একটু নাচ করব, কখন একটু অভিনয় করব, কখন একটু গানের এই করে বেড়াতাম। এবং সেখানেই আমি প্ল্যাটফর্মটা পেয়ে গিয়েছিলাম, সেখানেই প্ল্যাটফর্ম। সেখান থেকে আমি বুঝতে পারলাম যে দিস ইজ মাই কলিং, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু অল মাই লাইফ। আপনার হাজবেন্ড কি করেন দিদি? ও এখন রিটায়ার্ড, ও একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করেছে বহু বছর, এখন রিটায়ার্ড। এখন মানে এই যে থিয়েটার করতো, আমরা একসঙ্গে থিয়েটার করতাম। ওইটাই জানতে চাইছি, কি করে আলাপটা হলো? ও বহুরূপীতে ছিল, আমি যখন জয়েন করলাম আমরাও, আমাদের আলাপ হলো, তারপর চেনা মুখে একসঙ্গেই আমরা কাজ করতাম। বন্ধুত্ব বেশি, প্রেমটা কম, মানে বন্ধুত্ব দিয়েই শুরু। যেহেতু আমরা দুজনে থিয়েটার করতাম সেহেতু আমাদের চিন্তাধারাটা একরকম ছিল। ব্যাকগ্রাউন্ড আলাদা, উনি সাধারণ একদম বাঙালি ব্যাকগ্রাউন্ড, আর আমার ভীষণ ওয়েস্টার্নাইজড ব্যাকগ্রাউন্ড। আমার কথাবার্তা শুনে নিশ্চয়ই বুঝতেই পারতো, বাট দ্যাট ডিডন্ট ইন্টারফিয়ার। আমরা একসঙ্গে থিয়েটার করেছি, এখন আজও ওনার কলকাতায় বাড়ি ছিল, এখানেই বাড়ি। হ্যাঁ, সেই বন্ডেল রোডেই আমরা রয়েছি এখন শ্বশুর বাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তা ওই নাটক করতে করতে খুব সাপোর্ট ছিল। আমার নিজের বাড়ি থেকে খুব সাপোর্ট ছিল, মায়ের, দিদিদের সাপোর্ট এখনো খুব খুশি হয় আমি যেটাই করি। আর শ্বশুর বাড়িতে তো ডেফিনেটলি আমার হাজবেন্ডের খুব সাপোর্ট, খুবই সাপোর্ট। মানে এই সাপোর্ট থেকেই আপনি এতটা এগিয়ে যেতে পেরেছেন, তাই তো? হ্যাঁ, না থাকলেও করতাম। এটাই আমি করতে চেয়েছি, আর কি করার নেই। আর এখন সহজ হয়ে গেছে। আপনার তো মেয়ে? আমার ছেলে। আপনার ছেলে কি করছে? ও বিদেশে পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন করে এখানেই আছে এখন, সফটওয়্যার নিয়ে। ওর ভীষণ মিউজিকের নিয়ে, খুব ভালো গান করে, ওদের একটা ব্যান্ডের মতো আছে, ওরা গান, ও খুব ভালো গান করে, পিয়ানো বাজায়, গিটার করে, এই নিজের মতো করে আছে। এখানে কোভিড এর সময় ওকে নিয়ে এসেছিলাম। এখন কোথায় ছিল? আমেরিকাতে ছিল। এই আমেরিকাতে ও ফিরে যেতে চায় না, ঠিকই, বর্তমান আমেরিকা। আমারও ইচ্ছে নেই। সেই তো ও এখন ওইভাবে রয়েছে, ও বিয়ে হয়নি এখনো? না না না, এখনো বিয়ে হয়নি। ভালো হয়েছে। আচ্ছা অনুষাদি, আপনাকে ওই দিকটায় চলে যাই। যখন আপনি দূরদর্শনে সিরিয়াল করছেন, যেখানে ওটা কি সিরিয়ালই ছিল? কালপুরুষ যেটা ছিল, সিরিয়াল ছিল, বড় একটা সিরিয়াল ছিল। বড় না, ওটা বোধহয়
13টা এপিসোড না 27টা এরকমই। হ্যাঁ একটু বড় মানে মানে এখন যেটা আমরা যেটা ভাবি যে আজকাল 4 এক বছর 5 না, বছর না, 1 বছর এখন তো 4 4 বছর বছর। হয়ই না, এখন হ্যাঁ তো এক ম্যাক্সিমাম 1.5 বছর হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ যদি হয়। আগে তো ছিল 5 বছরও দেখেছি আমরা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে ইচ্ছে নদীটাও তো অনেক দিন ধরে হলো না? হ্যাঁ, ওটা অনেক। ইচ্ছে নদীটা খুব ভালো হয়েছিল। লীনা গঙ্গোপাধ্যায় হুম, লেখার হুম, জাদু, সত্যি তাই। উনি হ্যাঁ যা লেখেন, হ্যাঁ আমরা তো ওনার চরিত্রের লোভে করি না। হ্যাঁ এত ভালো চরিত্র, এত ভালো চরিত্র। হুম, হুম। উনি আমার একটা জলনপুর বলে যখন করেছি, জলনপুরটাও তো খুব পপুলার হ্যাঁ আপনাদের। খুব হ্যাঁ পপুলার। খুব পপুলার। তো উনি বলেছিলেন, অনুষ্কাদি তুমি এটা করবে? আমি হ্যাঁ করব। তার আগে বিন্নিধানের খই করেছি। তো আগে থেকে তো স্ক্রিপ্ট আমরা পেতাম না, তো হুম আমরা যখন গেলাম স্টুডিওতে, স্ক্রিপ্ট যখন হাতে এলো তখন দেখছি ভাষাটা একটু অন্যরকম কেন লাগছে দেখতে, এরকম হুম। তো করেছিলুম বলেছিলুম হ্যাঁ এরকম। সব। তো আমি ফোন করলাম, আমি লিনা আমি কি করব, আমি তো বুঝতে পারছি কোনোদিন তো হ্যাঁ এই হ্যাঁ ভাষা বলিনি, ইংরেজি বলে অভ্যেস, আমার হিন্দি বলা অভ্যেস, বাংলা তো হুম, ডেফিনেটলি। তো আমি এটা কি ভাষা, আমার একটা কিছু দাও যেটা ওপরে বেস করে আমি চরিত্রটা হুম। করবো, আমি বুঝতে পারছি না। বলে তুমি ভাষাটা পড়ে নাও, যেভাবে বলবে বলবে, পড়ে নাও মোটামুটি এইভাবে বলবে, কিন্তু চরিত্র হিসেবে আমি একটাই কথা বলবো তোমাকে, আল্লাদি। আচ্ছা। এই ম্যাজিক ওয়ার্ডটার উপর আমি বেস করে পুরো চরিত্রায়ন আমি করেছিলাম, ও এবং খুবই যথেষ্ট খুব জনপ্রিয় জনপ্রিয়। এবং হয়েছিল। আপনার এই হ্যাঁ, কথা বলার ধরনটা কি গুনু হ্যাঁ, বলে? ওই নেচে নেচে ইয়ে হ্যাঁ করে করে, আর একদম। আমিও ও যেরকম ভাবে লিখতো, আমিও উনি বলছি উনি যেরকম ভাবে লিখতেন সেভাবেই আমি হ্যাঁ চরিত্রটা করতাম, আমি আবার যেভাবে করতাম উনি আবার সেই কথাগুলো লিখে দিতেন। হ্যাঁ হ্যাঁ যেমন সন্তুদার মুখে একটা সংলাপ দিয়েছিলেন, আমি ডাকতে যাই, ও দি ও দি ও হ্যাঁ দি হ্যাঁ বলে দাসি বলে এই যে এলো নাচতে নাচতে, হ্যাঁ। এরকম কিছু কিছু মজার মজার জিনিস হ্যাঁ এবং ওই আপনার করতে ওই করতে। ম্যানারিজমটা, হ্যাঁ, ওটা অনেক সময় ম্যানারিজমটা একটু বিরক্তির লাগে, কিন্তু আপনার ওই ম্যানারিজমটা ভীষণ মিষ্টি লাগতো, ওটা লাগতো ইউ খুব। হ্যাভ টু ফাইন্ড আ হ্যাপি মিডিয়াম। হ্যাঁ হ্যাপি মিডিয়াম, সত্যি তাই। বাড়াবাড়ি করলে সেটা আর ভালো থাকবে না না। না না। আচ্ছা আমার আপনার তো সন্তু দা বললেন, মানে খুবই নামী তো শিল্পী যাদের সাথে শাহাবুদ্দির সঙ্গে অভিনয় করে, সাবিত্রী চট্টোপাধ্যায়, কি মাধবী যে দি, হ্যাঁ ভাগ্য আমার। হ্যাঁ এইদের সঙ্গে অভিনয় করেছেন আপনি। যদি একটু মানে ঘটনা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। অ্যানেকডোটস, হ্যাঁ অ্যানেকডোটস কি বলবো, সন্তুদার সঙ্গে তো অনেকগুলো কাজ হ্যাঁ করলাম, হ্যাঁ থ্যাঙ্কস টু লীনা গঙ্গোপাধ্যায়। হ্যাঁ ওনার অনেকগুলো সিরিয়ালে আমরা ওই গোত্রতেও একটা চরিত্র ছিল, আমার বন্ধু হিসেবে উনি আসতেন। অসামান্য অভিনেতা, হুম, খুব ভালো লাগতো। উনি মাঝে মাঝে উচ্চারণ নিয়ে খুব বলতেন, আর সবাই অনুসুয়া 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 বললো, হ্যাঁ গো তুমি ওদের বলতে পারো না, তোমার নাম অনুসুয়া না অনসুয়া, হ্যাঁ এটা একটু বলো না তো, এদের উচ্চারণ ঠিক হবে না কখনো, এইগুলো বলতেন। আর আমাদের ভাগ্য এত ভালো যে আমরা সাবিত্রী চট্টোপাধ্যায়, আম, মাধবী মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, এনাদের সঙ্গে আমরা কাজ করতে পেরেছি, স্ক্রিন শেয়ার করতে পেরেছি। সাবুদি এনারা মাধুদি সাবুদি আমাকে ভীষণ স্নেহ করেন, হুম ওনারা মানুষ খুব ভালোবাসেন হুম সকলের সঙ্গে। আর একটা খুব বড় একটা শিক্ষা আমি পেয়েছি ওনাদেরকে দেখে, আজকাল তো এটা বলা উচিত না, যার যেরকম পছন্দ, উম, নতুন নতুন ছেলে মেয়েদের যে নিজেদের মেকআপ রুম দরকার, হ্যাঁ নট সাবিত্রী চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায়। তাই। না, একদম। এই আমি থাকুম না ওই ঘরে, কেউ নাই, আমি তগ ঘরে আসুন হুম, বলে চলে এলেন আমাদের ঘরে গল্প ও করতে। বলে সবসময় আমরা একসঙ্গে একটা একটা ঘরেই গল্পে। ছিলাম, হ্যাঁ এখন একটু আলাদা সাবুদিকে দিচ্ছি কারণ একটু দরকার, কিন্তু আমরা চিরকাল একটা মেকআপ রুমে সবাই মিলে বই হই করে হুম, জলনুপুর হিল কি মজা হতো। আর সাবুদি এসে বলেন যে, অনসব মনে আছে কিরকম আমরা একসঙ্গে একটা ঘরে বসতাম, কতজন একটা ঘরে বন্ধুত্ব মেকআপ করে। করতাম, হ্যাঁ। বন্ধুত্ব করে একই খাবার আনছি, আচ্ছা এই এখন কি খাবারটা একটু ওর খাবারটা। পরিবর্তন হয়ে গেছে দিকটা? পরিবর্তন তো সবসময় উইথ হ্যাঁ টাইম হবে, হ্যাঁ সেটা মানিয়ে নিতে হবে। ভালো মন্দ লাগাটা না আমি মনে করি মন্দ কখনো লাগতে নেই, আমার এটা ভালো লাগে না এটা বললেই এটা আমার আবার আমার হ্যাঁ। নিজের ক্ষতি, আমার ক্ষতি, আমার কাজের ক্ষতি, হুম যে কারণে আমি সেখানে গিয়েছি, যে কারণে আমি স্টুডিওতে, তার ক্ষতি, একটা প্রোডাকশনের ক্ষতি, হুম এতগুলো টিমের, একটা বড় টিমের ক্ষতি। সো কখনো কোনো ট্যান্ট্রাম, কোনো খারাপ লাগা, কোনো মেজাজ,
আগে আগে আমার একটু মাথা গরম, একটু সকলেরই যেরকম হয়েছিল, কিন্তু আস্তে 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 নিজেকে একদম হ্যাঁ, আমি নিজেকে ডিটাচ করে নিই, and হ্যাঁ, I observe them, observe life. হ্যাঁ। জীবন থেকেই তো আমাদের অন্তত তো শেখা। ওখানে আপনি কাজটা করছেন, আমরা তো ওই পিছনটা দেখতে পাচ্ছি না, না, আমরা তো হ্যাঁ, আপনার কাজটাই দেখছি। হ্যাঁ, হ্যাঁ, ফলে আপনি কাজটাতে আর যেটা কনসেন্ট্রেট। তোমাকে বললাম যে একটা মানুষকে চিনতে না পারলে আমি হ্যাঁ, তার সঙ্গে কাজ করব কি ঠিকই করে? ঠিকই। আমি যদি আলাদাই নিজেকে করে নিলাম, সারাদিন তাহলে আমি আলাদা বসে থাকলাম, কথা বলছি না, কিছু না, তাহলে তো কোনো লাভ নেই না, না। আমাকে তো মিশতে হবে তার সঙ্গে। হুম, ফলে আমরা যে একসঙ্গে বসি, বাইরে গিয়ে আড্ডা মারি, ঘরের মধ্যে আমরা বসে থাকি না। হুম, আর সন্ধে হলে সাবুদি বাইরে চলে আসেন, হুম, এই অগর ডেকে নিয়ে আয়, অনস্বরে ডাক, হুম। গিয়ে বাইরে বসে আড্ডা মারছে সবাই কি মিলে। ভালো। কি যে ভালো এটা যে, আর কত গল্প, সাবুদি থেকে কত গল্প, মাধুদীর থেকে কত গল্প। মাধবীদি পাশের ফ্লোরেই উনি একটা সিরিয়ালে আছেন, সেখানে এলেই আমি দেখা করতে যাই ওনার সঙ্গে, মাঝে মাঝে ওনারা ফোন করেন, হ্যাঁ, একটা গল্প কথা করেন। বলি যে হ্যাঁ, এই যে আপনার রক্তবী যে ভিক্টর ব্যানার্জির সঙ্গে, হ্যাঁ, ওইটা যে দিদি, হুম, হ্যাঁ, হুম, ওই চরিত্রটা তো খানিকটা মনে করা হয় যে প্রণব মুখার্জি এবং তার দিদি হ্যাঁ, অন্নপূর্ণা দেবীর হ্যাঁ, হ্যাঁ, একটা একটা ছায়া, হ্যাঁ, ওইটা। তারপরে ধরুন মিঠুন চক্রবর্তীর সঙ্গে সন্তানে মিঠুনের স্ত্রী হয়েছেন আপনি, হ্যাঁ। এই চরিত্রগুলো যখন করেছেন এই মানে টেলিভিশন থেকে সিনেমায় যখন আপনি অনেক দিনের অভিজ্ঞতা অবশ্য, হুম। হ্যাঁ, সেই অভিজ্ঞতাগুলো ভিক্টর ব্যানার্জির সঙ্গে অভিজ্ঞতা, মিঠুনের সঙ্গে অভিজ্ঞতা যদি একটু বলেন। ভিক্টর দার সঙ্গে প্রথম কাজ করেছিলাম মহাপৃথিবী বলে, আচ্ছা, মৃণাল দার ছবিতে, আচ্ছা, মৃণাল সেনের ছবিতে। আচ্ছা, আচ্ছা। মৃণাল দা আমাদের নাটক দেখতে আসতেন, আমার রানী কাহিনী দুবার দেখেছিলেন, খুব ভালো লেগেছিল। উনি একবার আমাকে ফোন করে বললেন, তুমি আমার বাড়িতে একটু এসো তো, আসবে? চিনতাম তো, উনি হুম, হুম, ওইভাবেই কথা হুম, বলতেন হুম। ধমকে ধমকে। হ্যাঁ, আসবো। এসে বললেন যে একটা চরিত্র আছে, আমরা ছবি করছি, রিনা আছে, ভিক্টর আছে, সৌমিত্র আছে, এরা আছে, অঞ্জন আছে, আহ, আর তাদের সৌমিত্রর মেয়ের চরিত্র একটা আছে নন্দা বলে, একটু একটু মেন্টালি চ্যালেঞ্জ, তুমি করবে? গীতাও আছে, গীতা মানে গীতা বৌদি আর বুঝতে কি, পেরেছি, ওনার হ্যাঁ। স্ত্রী। করবে? আমি করবো না মানেটা কি, করবোই তো। বলে বেশি নেই, কিন্তু ডায়লগ বেশি নেই। হুম, বললাম কোনো অসুবিধা, তখন ভরপুর থিয়েটার করছি। আর বৌদি সবসময় বলতেন যে একদম ভয় পাবি না, নির্ভয়ে কাজ করবি, হুম, হুম, সাহস নিয়ে একটা চরিত্র করবি, কোনো চরিত্র ছোট না বড় না কিচ্ছু না, চরিত্র তোর নিজেরটা ঢেলে সাহস নিয়ে করবি। অ্যান্ড আই হ্যাড দ্যাট কারেজ। হুম। তখন উনি বললেন, ইনফ্যাক্ট কোনো ডায়ালগই নেই, বলে আরো ভালো সাইলেন্ট অ্যাক্টিং করতে হবে, তো আমি সেটা, আমি ভালো লাগবে, করলাম। অনেক কিছু করেছিলাম যে ওটার মধ্যে উনি খুব খুশি হয়েছিলেন। ভিক্টরদার সঙ্গে ওখানে প্রথম সৌমিত্রদাই বলেছিলেন যে ও করে, ওনার ওর কথা ভাবতে পারেন এই চরিত্রে। সৌমিত্রদার সঙ্গে কতগুলো কাজ করেছি, ছবির কাজ, এই হুম, কাজ হুম। করেছি। মিঠুনদার সঙ্গে দুটো কাজ করেছি। কি কি বলুন আমি একটু নামগুলো একটু। বুদ্ধদেব দাশগুপ্ত করেছিলাম, হ্যাঁ, উম, তাহাদের কথা। হ্যাঁ, তাদের কথা, হ্যাঁ। হ্যাঁ, তারপরে এতদিন পর সন্তান, সন্তান, হ্যাঁ, হ্যাঁ, রাজ চক্রবর্তীর সন্তান। হ্যাঁ। আর ভিক্টর ব্যানার্জি। হ্যাঁ, ভিক্টর দার সঙ্গে মহাপৃথিবী, রক্তবীজ ১, রক্তবীজ ২, দুই, হ্যাঁ। এই তিনটে করলাম। না, ভিক্টর দার সঙ্গে আরেকটা ছবি করেছি, একটা কমার্শিয়াল ফিল্ম, কাগজের নৌকো বলে, হ্যাঁ। কিন্তু সেটা কি হয়েছে জানি না, ওটা রিলিজও হয়েছিল কিনা জানি আচ্ছা না। অনুষদী, আপনি অনেকের থেকে একটু পৃথক অভিনেত্রী, কারণ বলছি, কারণ বাকিদের যে ব্যাকগ্রাউন্ড বা যেরকম ভাবে আছে, আপনি কিন্তু তা না। আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন, এখনো বললেন যে আপনি আপনার বস একটা হ্যাঁ, লাঞ্চ আমি করবে যাবো। বলে হ্যাঁ, ডেকেছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এখন তো রিটায়ার করে যাচ্ছেন তো হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ, আমি হ্যাঁ। অনেক বছর, 2006 আমি ছেড়ে রিটায়ার দিয়েছি। করে, হ্যাঁ, নিয়ে রিটায়ার নিয়ে নিয়েছেন। এবার কথা হচ্ছে যে এই যে একটা কোম্পানিতে কাজ করা এবং তার সঙ্গে বাংলা ছবি, বাংলা সিরিয়াল এইগুলো যে করছেন, আপনার হিন্দিতে বা এই জায়গাতে কখনো আপনি করেছেন? হিন্দি হ্যাঁ করেছি, মানে কি খুব কম করেছি। আম, সেদিন রাজ চক্রবর্তীর একটা জিদ্দি ইশক বলে বলেছিলেন পরিণীতারে, ওটাতে একটা ছোট্ট কাজ করেছিলাম হিন্দিতে। হিন্দি অনেক অফার আসে, হুম। অনেকে ডাকে ওখান থেকে। উচিত, মানে এটা হ্যাঁ, হওয়াই কথা। কিন্তু সেই রকম কোনো ব্রেক হয়নি। আচ্ছা। এবং ওনারা অডিশনস চান, তো আমি হুম, অডিশন হয়তো দু একটা দিই, বেশিরভাগ আমি দিই না। অ্যাডস প্রচুর আসে, ম্যাম ক্যান ইউ, আই হুম, সেড ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওয়্যার আই এম বেসড? হুম, আমি কিন্তু মুম্বাইতে থাকি না, আমি থাকি কলকাতায়। ও ও সরি সরি, মানে ওরা জানেও না হুম, ব্যাকগ্রাউন্ডে হুম, হুম, আমি কোথায় থাকি, না কোথাও থেকে নাম টাম পায়। হুম। সো আমি ওটাতে ঝাঁপিয়ে পড়ি না, আই তাই? ডোন্ট বিলিভ না।
সেরকম একটা ব্রেক না হলে আমি কেন না, আর ধরুন যখন একটা ব্রেকটা আসে হয়তো একটা হ্যাঁ। ভালো কাজ হয়তো আমার ইচ্ছা আছে সেটা, সেখানে আবার অডিশন আমি বেরোতে পারি না। ও। সো ইটস যেটা আবার এখানে হয়তো আছে। সিরিয়ালের চাপটা থাকে সেই সময়টা। হ্যাঁ হ্যাঁ, আবার সিরিয়াল করার কালীনও মানে ছবি যে করি, ক্ল্যাশ অফ হুম ডেটস হুম হয় না, একটু হুম। বুঝে সুঝে করতে হয়। কেন বলছি, যেহেতু আপনি হিন্দি বেস্ট, আপনার হিন্দিটা ভালো, সুতরাং আপনি হ্যাঁ, একটু যথেষ্ট ওটা ভালো। যথেষ্ট ভালো, ফলে আপনি যদি ওটাও করতেন একটা ভালো, মানে এখন আর ইচ্ছা করে না। না, ইচ্ছে সবসময় করে, হ্যাঁ কাজে আমার কখনো কোনো হ্যাঁ ক্লান্তি হ্যাঁ নেই। হ্যাঁ। একটা লিনারই একটা চরিত্র, আহ, লীনা গঙ্গোপাধ্যায়ের চোখের তারা তুই বলে একটা সিরিয়াল করতেন উনি। হুম তো বহু বছর আগে আমরা গল্প করতে করতে আমি বলেছিলাম, লীনা তুমি বাইজিদের নিয়ে গল্প লেখো না কেন হুম গো? হুম হুম হুম। তো বলে তাই, আচ্ছা আচ্ছা একবার ভাববো। এইভাবে আমি মজা করে হ্যাঁ আমরা হ্যাঁ। ইয়ে করেছিলাম। তো অনেকদিন পর চোখের তারা, হঠাৎ একদিন উনি ফোন করলেন, আমার অনুষাদি এই চোখের তারা তুই তো একটা বাইজির ক্যারেক্টার আমি আনতে চাইছি, তুমি করবে? আলাম 100 বার করবো, হ্যাঁ হ্যাঁ কবে করবো বলো? আর হ্যাঁ। আমি তো জানি ওনার লেখা মানে কি লেখা হবে, আমি তো ভেবেই নিয়েছি প্লাস মানে। কথকটা আপনার ইয়েতে হ্যাঁ, আছে। ওই হ্যাঁ জন্যই উনি আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলেছিলেন যে যেহেতু তুমি করেছো, তোমার ব্যাকগ্রাউন্ডটা আছে, করবে। এবং ইট ওয়াজ সাচ এ হিট, আই লাভড ইট। আর এত সুন্দরভাবে উনি লিখেছিলেন যে কি বলবো চরিত্রটা, কখনো মনে হয়নি যে ভালো লাগছে না। উমরাও যার নাম দিয়েছিল, খুব ভালো লাগছে চরিত্রটা এমন। আর আমিও সে রসে রসে হুম। মজা মানে আনন্দ করে করে মজা বার করে করে আমি করেছিলাম। খুব সেখানে অনেক হিন্দি ব্যবহার, হুম। ফাইনালি ওদের চ্যানেল থেকে বলেছে ওনাকে বলবেন একটু মাঝে বাহ। মাঝে একটু বাংলা বলতে। আচ্ছা, আমার একটু ফ্ল্যাশব্যাকে চলে যেহেতু যাই। বেনারসে হ্যাঁ হ্যাঁ থাকে হ্যাঁ, না, সেই সেই সেই। আমি হিন্দিতে সময় নেই, আর একবার ফ্লোটা এসে এসে গেলে তো গেলে সময়। তখন তো হ্যাঁ চলছেই। দিদি, আমি যে কথাটা বলতে বলতে কেটে গেলাম, সেটা হচ্ছে ওই মাধবীলতার চরিত্রটা। হ্যাঁ, হ্যাঁ, ওইটা একটু এক্সপিরিয়েন্স বলুন, ওটা করার সময় কোথায় শুটিং করেছিলেন? কারণ ওরকম দেখাচ্ছে ওরকম একটা জায়গা। কলকাতাতেই ওই বাইপাসের ওদিকে, তখন তো কিছুই ছিল না, হ্যাঁ ফাঁকা ওখানে হ্যাঁ, একটা কোন একটা ফ্যাক্টরিতে প্রথম ওখানে। একটা ঝুপড়ি মতো, হ্যাঁ 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 হ্যাঁ, ছিল। ওখানে থাকতো। আর আমার তো মানে আমি তো অজ্ঞ ছিলাম, অশিক্ষিত ছিলাম। হুম। আহ, আমার তখন সমরেশ তার বইগুলো পড়াও হয়নি, ও। আমি পড়লাম, হ্যাঁ। কালপুরুষটা পড়লাম ভালো করে। তারপরে চরিত্র সম্পর্কে আমি কিভাবে, এটা খুব দায়িত্বপূর্ণ একটা কাজ ভীষণ না, ভীষণ, হ্যাঁ। আমি কিভাবে করবো আমি কিছুতেই বুঝতে পারছি না। যাই হোক নামলাম, যখন করলাম প্রথম সিনটাই বাবা মা এবং অর্ক। আমি বলছি অর্ক মানে কি? অর্ক মানে, ছেলে বলছে অর্ক মানে সূর্য। বলে আমি হ্যাঁ দেখো বলে হেসেছি, স্মাইল করেছি, যেটা আমার খুব হুম। স্বতঃস্ফূর্তভাবে এসেছে, আমি করেছি। আমাকে রমা, এটা আমি রমার কাছে এত কৃতজ্ঞ, ও আমাকে এসে বলল অনুষ্কাদি খুব ভালো হচ্ছে, ভালো হবেও আমি জানি, কিন্তু মাধবীলতা হয়তো অতটা হাসে না। হ্যাঁ, হ্যাঁ, স্ট্রাগলটা সাংঘাতিক তো। স্ট্রাগল সাংঘাতিক তো, অতটা বোধহয় মানে অতটা ইয়ে করে ওয়াইডলি হয়তো হাসে না। এটাও একটা আমি পেয়ে গেলাম মন্ত্র, ছোট্ট কি সুন্দর টিপস। ছোট্ট। ওটা ধরেই আমি চললাম হ্যাঁ, এবং যথেষ্ট কাজটা প্রশংসিত খুব হয়েছিল। প্রশংসিত, আমি এবং এখনো মনে আছে। সমরেশ দা নিজে, একটা সিন ছিল আমি ভেবে আমি এবার কি করে করবো, এটা যদি খারাপ হয় তো বন্ধ হয়ে যায়, আমাকে আমি করতেই পারবো না, আরো বলবে শি ইজ আ ফেলিয়ার। হুম। আমি ভাবছি, আর প্রদীপ দা যে ছিলেনই, আমি ভাবছি কিভাবে করব কিভাবে করবো, ভেবে 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 সিনটা করলাম। কঠিন সিন ছিল, দুজনের কথা, সংলাপ, কথোপকথন করলাম। আই ওয়াজ ড্রেইনড আফটার দ্যাট। বাইরে এসে আমি বাইরে চুপচাপ বসে আছি, ভাবছি কি হবে। সমরেশ দা বাইরে এসে বললেন বোথ অফ ইউ আর টু গুড। ও, তখন লেখক যদি বলেন হ্যাঁ, তাহলে আর লেখক কিছু বলার উনি নেই। যেটা লিখেছেন সেটা যদি উনি হ্যাঁ, পেয়ে থাকেন তাহলে আর তাহলে কি তার কিছু বলার নেই। হ্যাঁ, তখন কিন্তু কি একটা ভালো, মানে জায়গায় একটা, লেখকও রয়েছে, হ্যাঁ, আপনারাও কাজ নর্থ করছেন। বেঙ্গলে যখন কাজ করতে গিয়েছিলাম, এক ভদ্র মহিলা, উনি বলেছিলাম আমি সমরেশ বাবুর সমস্ত বই আমার পড়া, আমার এত ভালো লেগেছে আপনার এই চরিত্র, সবচেয়ে কি ভালো লেগেছে জানেন? আপনার সোব্রাইটিটা, এই কথাটা উনি ব্যবহার আচ্ছা। করেছিলেন, বাঙালি ভদ্র মহিলা একজন। হুম। আপনার সোব্রাইটি, আই স্টিল রিমেম্বার দ্যাট ওয়ার্ড। এই এই দু একটা মন্ত্রের মতো দু একটা শব্দ বেরিয়ে আসে, সেটা ধরেই আমি কাজ করি আর কি, হুম হুম। এবং আমি ভুলি না
সেই সূত্রটা আমি ধরে থাকি, যে ভুলি না, ওটার উপরে বেস করে। আচ্ছা দিদি, আপনি এত পেয়েছেন, আমি বলবো মানে আপনি কাজও করেছেন প্রচুর প্রচন্ড, পেয়েছি। প্রচুর পেয়েওছেন, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে তো কিছু আফসোস থাকে, হ্যাঁ কিছু কিছু থাকেই, এবং কিছু দুঃখ থাকে। যদি আপনি একটু শেয়ার করতে চান, শেয়ার করতে পারেন। দুঃখ আর কি বলবো বলো। দুঃখ মনে করলে, আমি মনে করি আমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছি, আমি সেটা কাটিয়ে নিয়েছি। এবং আমি সবসময় বলেছি নিজেকে যে ইউ হ্যাভ টু সি দ্য ব্রাইট সাইড অফ লাইফ। এটাও আছে, আবার বিপরীতটাও আছে, ভালোটাও আছে। ভালোটা নেবার চেষ্টা করো, মানুষের থেকে ভালোটা নেবার অনেক কি বলবো, নিরাশ হয়েছি অনেক কাজের সময়। একটা কাজ হয়তো পেলাম না, বললো হবে, হলো না, বা কেউ হয়তো বললো ডাবিংটা আমি করে নিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে অন্য কারোর ডাবিং করা সেটা হলো, আপনি জানতে পারেননি। জানতে পারিনি। এরকম অনেক রকমের আমি একটু দুঃখ পেয়েছি, কিন্তু আমি ওটাকে গুরুত্ব কাটিয়ে এসে দেননি। গুরুত্ব দিইনি। গুরুত্ব দিলে আমি যেটা বললাম আগে, ক্ষতিটা আমার হবে। আমি আমার ক্ষতি, আমার ক্রিয়েটিভিটি আমি নষ্ট করতে দেব না। ঠিক, ওটা পেরিয়ে আবার অন্য কাজ করবো, অন্য ভাবে করবো। একদম ওটাই। অনুষাদি, একটা তো সত্যি কথা যে প্রত্যেকটা মানুষের জীবনেই একটা মানে ওপর নিচ থাকে, তো আপনার জীবনও সেরকম গেছে নিশ্চয়ই, মানে সবই তো এখন এসে আপনার মনে হচ্ছে সব দারুণ একটা ব্যাপার, কিন্তু একটা সময় তো আপনারও খুব স্ট্রাগল গেছে, বা হ্যাঁ, কিছু মানে মনে দুঃখ গেছে, এরকম তো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সেইটা যদি একটু শেয়ার করেন। আমার কাজ সংক্রান্তই বলি। এরকম প্রথম প্রথম, এখন তো আমি ইদানিং আমি যে সমস্ত ব্যক্তির সঙ্গে কাজ করেছি, তারা আমাকে এত শ্রদ্ধার সঙ্গে নিয়ে গিয়েছেন। আগে হতো, এমন অনেকবার হয়েছে যে একটা কাজ একদম সব ঠিক হয়ে গেছে, আমিই করব, হঠাৎ দেখছি কোনো উচ্চবাচ্য নেই, কোনো কিছু ফোনও আসছে না, কিছুই আসছে না। আমি পরে জানতে পারলাম সেটা অন্য কেউ করছে। এগুলো আমাকে খুব দুঃখ দিত তখন, খুব আমার মানে মনে খুব কষ্ট পেতাম, এবং আমি সেটা মানে কাটিয়ে উঠতে পারতাম না। তখন আমার হাজবেন্ড কিংবা আমার মা বলতেন, কি আছে, ফরগেট ইট, এটা আবার তো আরেকটা কাজ আসবে। আমি বলি, এটা মানুষ করবে কেন? আমি তো কখনো কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি না, আমার সঙ্গে এটা করবে? একটা ফোন তুলে বললেই পারে যে না, এই কাজটা হচ্ছে না, কি আমরা পছন্দ। সেটা তখন কেন, এখনো হয় মাঝে মাঝে, তাই না? এখনো হয়। ইদানিং একটা বম্বের খুব বড় একটা কাজ আমি শুনেছিলাম, তার জন্য আমাকে, আমি জেনারেলি অডিশনসে অতটা বিশ্বাসী নই। যদি আমার ব্যাকগ্রাউন্ড কেউ জেনে থাকে, কি খোঁজ নিয়ে যদি আসে, হ্যাঁ, তবে একটু উচ্চারণের জন্য, এর জন্য হয়তো অডিশনস দিতে হয়। তাহলে তো মানে যদি একটু ব্যাকগ্রাউন্ডে খোঁজ করে আসে, তাহলে তো জানতে হয় না, একটু জিজ্ঞেস করলেই তো জেনে যাবে। সকলেই বলবে আমি কি কাজ করতে পারি। আমি কার সঙ্গে কাজ করিনি, মৃণালদা, রিনাদি, ঋতু, শিবু, নন্দিতা, শিবু, রাজ, সকলের সঙ্গেই তো কাজ করেছি। জিজ্ঞেস করলেই জানতে পারবে আমি কাজ করি, ভালো করি কি খারাপ করি। কিন্তু অডিশনটা দিলাম, এই কাজটা বিশেষ করে আমার ইচ্ছে ছিল, ক্যামেও ছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল করার। কোন ফিল্মে? হিউজ, হ্যাঁ, ইটস এ হিউজ প্রজেক্ট। কিন্তু পাঠালাম অডিশন, এবং খুব ন্যাচারালি করে পাঠালাম। আমার যারা ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন কাস্টিং ইয়ের থেকে, তারা নিজেরাই বললেন, ইটস ভেরি গুড দিদি, খুব ইটস ভেরি গুড, কিন্তু কাজটা হলো না। আচ্ছা। তখন আমি দেখছি সাইলেন্স, 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 কোনো খবরই নেই। তখন একবার ওনারা মেসেজ করলেন যে আমরা নিজেরাও জানতে পারিনি, ওনারা বলেছেন অন্য কাউকে নিয়েছে। আর তোমাদের সাইলেন্সটা দেখেই আমি বুঝতে পেরেছি এটা আর কোনো পরিণতি ভালো হবে না। কে করেছে জানেন? সেটার নাম তো বলা যাবে না, নাম করাই ডিরেক্টর বম্বের। হ্যাঁ, তো যাই হোক, হলো না। মানে আপনার চরিত্রটা কে করেছে জানতে পেরেছেন? জানি না, আমি জানতেও চাই না। যে করবে দেখবো, ভালো হবে, যে করবে নিশ্চয়ই আমার থেকে ভালোই হবে, তা না হলে আমাকে ছেড়ে তাকে নেবে কেন? তো দ্যাটস এ গুড থিং। কিছু না, সেটা কিছু না। আমার মনে আছে কালপুরুষ যখন করছি, তখন মম হিন্দি একটা কালপুরুষ করেছিল। মম আমার খুব বন্ধু, আমি খুব স্নেহ করি ওকে। তো হ্যাঁ, ও বলেছে, ও আমার চরিত্রটা ওর করার কথা ছিল, ও করেনি, কি কারণে করেনি আমি জানি না।
তখন শুনে জিজ্ঞেস করেছিল কে করছে, বলে অনসূয়া করছে। বলো ও তাহলে খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ ও আমাকে সেভাবেই দেখে, আমি ওর কাজটাকে খুব শ্রদ্ধা করি, আমি খুব ভালোবাসি ওকে। তো সেটা রয়েছে, তো যে করবে নিশ্চয়ই ভালো করবে। হুম। আর আমাকে এটা কাটিয়ে উঠতে হবে, আর এই বয়সে এসে না তার মানে অত প্রথম দিকে নিরাশ এটা হওয়া নিয়ে আপনি ঠিক না। কষ্ট হয়েছে, এখন সেটা অ্যাকাস্টম হয়। হ্যাঁ, আমার তো কাজ আছে হাতে, হ্যাঁ, কাজ না এরপরে থাকলে কি আমি কি কাজ আপনার হাতে আছে একটু শুনি, আহ, মানে শেষের দিকেই চলে এসেছি আমরা। হ্যাঁ, অনেকগুলো ছবি তো করলাম। হ্যাঁ, এখন ইদানিং কালে আপনি ছবি বেশি করছেন। হ্যাঁ, ছবি অনেকগুলোই হয়ে গেছে। হ্যাঁ একটা করছি সুমন ঘোষের ফ্যামিলিওয়ালা বলে, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা চরিত্র ওটাতে করছি। বোধহয় লিলি দিও আছেন না? হ্যাঁ, লিলি দি আছেন, হ্যাঁ শিবু আছে, হ্যাঁ হ্যাঁ, ইমন আছে। ইমন আছে, অনেকেই আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই আছে, হুম, হুম, স্বস্তিকা আছে, অনেকেই আছে এটা। হুম। তো এটাতে খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, এখন বলবো না, বলা উচিত না না। না 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 না। আমার খুব ভালো লেগেছে, খুব রিসার্চটা করতে ভালো লেগেছে, খুব ভালো লেগেছে কাজটা করতে, এবং পুরো ইউনিটের সঙ্গে কাজ করে খুবই ভালো। হুম, আর আমি যে কটা ইউনিটে করেছি সেই শিবু থেকে, শিবুই তো প্রথম, নন্দিতা শিবুই তো প্রথম আমাকে, আমি এত কাজ করেছি কোনোদিন একটা অত বড় হোর্ডিং এ আমার এত বড় ছবি কেউ আমাকে দেয়নি। হুম, আমি তাহাদের কথা করেছি, করেছি, অমুক করেছি, তো সবই করেছি, কিন্তু অত বড় আমার ছবি কেউ দেয়নি। নন্দিতা শিবু প্রথম দিয়েছে, মুখার্জিদার বউ। রক্তবীজে আমার ছবি ছিল না, সেটা ঠিক আছে, দ্যাটস দেয়ার ডিসিশন, কিন্তু ওই মুখার্জিদার বউ, কিন্তু ওই ওই গোত্র, সেই থেকেই তো এই যে কমার্শিয়াল যে রেকগনিশনটা আমি পেয়েছি। হ্যাঁ কমার্শিয়াল রেকগনিশন। আমি ইটার্নালি গ্রেটফুল টু নন্দিতা রায় এন্ড শিবপ্রসাদ মুখোপাধ্যায়। হ্যাঁ 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 হ্যাঁ। এরা আমাকে বিশ্বাস করে, এবং আমি যখন ডাবিং করছি, আমি মুখার্জিদার বউ ডাবিং করছি, তখন আমাকে শিবু ফোন করে দিবে, তুমি এতগুলো ডেট আমার জন্য ফাঁকা রাখবে, আমি গোত্র একটা ছবি করবো তোমার সঙ্গে। হুম, হুম, এটা যে আমাকে যে জায়গায় পৌঁছে দিয়েছিল ওরা, হুম। তারপর থেকে তো পরপর পরপর ছবি করে হ্যাঁ যাচ্ছে। তারপরে তাহলে লোকেরা বিশ্বাস করলো যে ভায়াবল হ্যাঁ viable, হ্যাঁ। ভায়াবল। কিন্তু সাহস করে নেওয়াটা ডিপেন্ডেবিলিটি তো হয়ে যায়, আমি বলছি না আমার নামে বিক্রি হবে, সেটা আমি কখনো বলি না, না, কিন্তু কিন্তু depend- ডিপেন্ডেবল, একটা ডিপেন্ডেবল আর্টিস্ট। হ্যাঁ। তারপরে কিছু আমার এখনো উইঙ্কল টুইঙ্কল, সৃজিত মুখার্জি উইঙ্কল টুইঙ্কল, সেটা এখনো এখনো আসেনি, হ্যাঁ। মুক্তি পাবে। ব্রাত্য বসু শেকর করেছি, সেটাও মুক্তির অপেক্ষায় আছে। ফ্যামিলিওয়ালা আছে, এরকম পরপর পরপর অনেকগুলো হ্যাঁ, ছবি, হ্যাঁ। হ্যাঁ। তো দেখুন, আরো দুই একটা ছবির কথা এরকম বলছি। বলা যায় না যে কবে কোনটা হবে। আপনার এতদিন এসে সিনেমাতে আপনার ইয়ে হতো, হ্যাঁ, ফিল্মে আমার খুব মজা লাগছে যে সিনেমার বয়সে, হ্যাঁ। হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকে সিনেমা করতে চাইতাম, এবং প্রথম আমার মনে আছে আমার মা বলেছে, অরুন্ধতী দেবী আমার পিসি ছিলেন, আচ্ছা। আমার বাবার কাজিন ছিলেন, তাকে বলেছিলেন। তো তখন হয়নি, ছোটবেলায় ভীষণ আমি সত্যজিৎ বাবুর ছবিতে কাজ করব। এবং তুমি কি জানো, আমি কাউকে ওরকম চিঠি লিখে, আমি সত্যজিৎ রায়কে চিঠি লিখতাম এবং উত্তর পেতাম হ্যাঁ, রেগুলারলি, কখনো উনি দেরি করতেন না। এটা বড় মাপের বড় মাপের, মানুষ হলে যা হ্যাঁ, হয়, হ্যাঁ, শুধু তো ডিরেক্টর না, মানুষ হিসেবে। হ্যাঁ, হ্যাঁ। এবং 3-4টে চিঠি আমার কাছে এখনো রয়েছে। উনি বলেছেন, অনসূয়া, someone told me about কালপুরুষ, I watched one episode but unfortunately you were not in that. ওই একটাই উনি দেখলেন, একটা দিয়ে আমি ছিলাম যে, না। বাবা। Anyway, হ্যাঁ, এটা আচ্ছা, কপালে ব্যাপার। আমরা এই গল্পটা মোটামুটি শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে। এবার একটু আপনার কাছে একটু হালকা ফুলকা প্রশ্ন করি, আপনার কাকে পছন্দ, কিরকম অভিনেতা কাকে পছন্দ, বাংলায়, হিন্দিতে, ইংরেজিতে, অভিনেতা অভিনেত্রী একটু যদি বলেন। বাংলায় তো আমি যাদের সঙ্গে কাজ করেছি, যাদের থেকে শিখেছি, হ্যাঁ, যেমন সৌমিত্র দা, ডিরেক্টর বা অভিনেতাদের কথা বলছি, সৌমিত্র দা, ভিক্টর দা, শিবু, আম, আম, অঞ্জন। উত্তম কুমারকে ভালো লাগে না? ভালো লাগে না মানে, ওনার সঙ্গে তো কাজ করিনি। না না, তবু ভালো লাগার কথা বলছি। বাবা, ওনাকে এখনো দেখলে তো আমরা মন্ত্রমুগ্ধ হয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ। ওই অভিনয়, নায়ক, এ তো জীবনে ভুলবো না, না। আর ওই রোম্যান্স, কোথায় 90 বছরের মহিলা এখনো 20 বছরের মেয়ে এখনো ওনার প্রেমে পড়ে আছে। সত্যি তাই, সত্যি তাই। আমার মনে আছে উনি যখন চলে গেলেন যেই দিনে, 24শে জুলাই বোধহয়, হ্যাঁ, যদি হ্যাঁ। ভুল না বলে থাকি, আমার মেজমাই, মামা বাড়িতে ছিলাম রাজা বসন্ত রায় রোডে, আমার মেজমাই উনি এখন নেই, উনি ভীষণ এসব গান গাইতেন, এর ছবি টবি দেখতেন খুব। উনি খাওয়া দাওয়া বন্ধ করে, কথা বলা বন্ধ করে, উনি
কত দুঃখ পেয়েছিলেন। এবং আমার মনে আছে উনি বললেন আমি যাব দেখতে যাব। সেই জনস্রোত, সেই মানুষের ভিড়, উনি চলে গেছেন। এগুলো ছোটবেলা, আমরা তখন অনেক ছোট ছিলাম। সেই ওই জন্য এখনো যখন ছোটবেলায় তো এত তো আমাদের সিরিয়ালে এত চ্যানেল ছিল না, এত ছবি দেখা হতো, নেটফ্লিক্স নেই, কিছু নেই। তখন সন্ধ্যেবেলা হলেই কিংবা শনিবার কি রবিবার হলেই সন্ধ্যেবেলায় বসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি খুলে পুরনো বাংলা ছবি। কে নেই? তুলসী চক্রবর্তী, কার থেকে, হ্যাঁ, এনাদের সব বড় বড় সব অভিনেতা অভিনেত্রীরা, এনাদের দেখে দেখেই তো আমরা শিখেছি। আচ্ছা, অভিনেত্রী কাকে দিয়ে ভালো লাগে এখন? সব মিলিয়ে অনেকে আছেন, হ্যাঁ, সুচিত্রা সেন তো আছেনই, কিন্তু অভিনয়ের ব্যাপারে আমি বলবো যে সাবুদির সঙ্গে কাজ করছি, অসাধারণ। এখনো কি অভিনয়, এবং অভিনয়ের কথা যখন বলেন, এবং এখনো উনি বলেন যে স্ক্রিপ্টে একটু আগের থেকে পেলে আমার কত ভালো। শোন, আমরা তো অভিনয় করি, তো আমাদের চরিত্রটা একটু মাথার মধ্যে থাকলে ভালো হয় স্টিল। এবং হোয়াট আ পার্সোনালিটি। মাধবীদি, লিলি চক্রবর্তী, এনাদেরকে দেখে। আর বাচ্চা ছেলে মেয়েরা তো প্রচুর আছে, কাকে দেখে এভরিওয়ান ইজ অ্যান ইন্সপিরেশন। রিনাদি ইজ অ্যান ইন্সপিরেশন অলওয়েজ। এত সেরিব্রাল, এত অভিনয়, তো পরে ডিরেক্টর হিসেবে, তারপর ডিরেক্টরও প্রচুর কাজ করেছি, ভালো লাগে। আপনি তো বললেন আপনি নেটফ্লিক্স দেখতে খুব ভালোবাসেন। হ্যাঁ, ইংরেজি ছবি, ওয়ার্ল্ড সিনেমা, এগুলো দেখি। হ্যাঁ, দেখি, সেগুলো ভালো লাগে। রিসেন্টলি একটা দেখলাম দ্য ক্রিটিক বলে, ইয়ান ম্যাকেলেন। ওটার মধ্যে অভিনয় করলে কিভাবে একটা ইটস এ মার্ডার মিস্ট্রি আর কি। আচ্ছা, হ্যাঁ, ব্রিটিশ ফিল্ম, কিন্তু এত ভালো অভিনয়, তার সাথে থিয়েটার সংক্রান্ত। আপনার ছেলের অভিনয়তে আসার কোনো ইচ্ছে নেই? আমি জানি না, কিন্তু ও অভিনয় করতে পারে, এইটুকু আমি বলতে পারি। কিন্তু ওর ইচ্ছে, ও জীবনে কি করতে চায়, কি করতে চায় না, সেই নিয়ে আমরা হস্তক্ষেপ করি না কখনো। কত বড় এখন? ও 30 বছর বয়স। ও আচ্ছা আচ্ছা, বাচ্চা ছিল একদম। আমার কাছে তো বাচ্চাই। হ্যাঁ, সে তো হবে। তো অনুষাদি, আমরা মোটামুটি এইখানেই গল্পটা শেষ করি, কারণ খুব সুন্দর একটা আর আমাকে ছেড়ে দিয়ে বক বক করেই যাবো, কোথাও তো তোমাকে বন্ধ করতেই হবে। না, আপনার সাথে গল্প করে সময়টা কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না, এবং অনন্ত গল্প করা যায় আপনার সঙ্গে। আপনার যা অভিজ্ঞতা এবং যা কাজের যা তারা অনন্ত গল্প করা যায়। কিন্তু একটা জায়গায় জিজ্ঞেস করলে না কাকে পছন্দ, প্রচুর লোকেদের, সকলের তো নাম বলা যায় না, কেউ অভিমান যেন না করে। আমি প্রত্যেককে, যাদের সঙ্গে কাজ করেছি, প্রত্যেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। প্রত্যেককে আমি অনেক কিছু পেয়েছি আমার অভিনয় জীবন থেকে। এইগুলোই আমার সম্পদ হয়ে থাকে খুব। আর তো কিছু নিয়ে যেতে পারবো না, এগুলোই নিয়ে চলে যাবো। তো আমি একটু সাম আপ করে ফেলি ব্যাপারটা। হ্যাঁ, তো অনুষাদির সঙ্গে যে কথা বললাম, এবং আপনারাও জানেন, আমিও জানি ওনার রেঞ্জটা, মানে কোথা থেকে শুরু করেছিলেন এবং এখনো পর্যন্ত যেভাবে ছড়িয়ে ওনার কর্মজগৎ রয়েছে, সেই কর্মজগৎ এই একটা এপিসোডে শেষ করা খুবই অসুবিধে, কিন্তু আমাকে শেষ করতে হবে। সেই জন্য মোটামুটি সব দিকগুলো কভার করার চেষ্টা করলাম, যাতে আপনারা জানতে পারেন এবং ভালো লাগে আপনাদের এই গল্পটা। তো এই বলে আজকে আমার এই ছোট্ট গল্পটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। নিবেদিতা অনলাইন, আমি নিজে দেখেছি ওনার অনেকগুলো পডকাস্ট, আমার ভীষণ ভালো লাগে। উনি ভীষণ আপন করে নেন এবং খুব সুন্দর করে প্রশ্ন করেন, খুব ভালোভাবে সঞ্চালনা করেন এই অনুষ্ঠান। আপনারা দেখবেন, আমি কিন্তু বলছি ইটস এ ভেরি ভেরি গুড চ্যানেল। আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, উৎসাহ দেবেন। ধন্যবাদ।